তিনি বলছেন যে আমি এক মাস ধরে কষ্টে আছি, বাঙালি সংখ্যালঘু একমাত্র মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র হিসেবে আর থাকছি না, সংখ্যালঘুদের তরফে চাপ আসছে তাই আমি তৃণমূলে থাকতে পারছি না, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি, আমি সংখ্যালঘু বলেই কি আমার কথা শোনা হচ্ছে? বিবেক দর্শন হচ্ছে, তাই উনি পদত্যাগ করেছেন। হয়তো অনেকটা পরের দিন আর বিবেকে দর্শন হয়েছে, অনেক আগে দর্শন হওয়া দরকার ছিল। কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভিতরে কি আছে আর প্রকাশ্যে কি আছে সেটা বুঝতে পারছে, ঠিক হাতির দাঁতের মতো। তৃণমূল কংগ্রেস যেটা দেখায় সেটা নয়, ভিতরে কি আছে সেটা বুঝতেই পারছে কামাল হোসেন সাহেব। কারণ আমরা দেখেছিলাম ইতিপূর্বে অ্যাসেম্বলি হাউসের মধ্যে ডক্টর হুমায়ুন কবির সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সংখ্যালঘু মহিলাদের 500-র পরিবর্তে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেওয়া যায় না। তার পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে অবাঞ্ছিত মন্তব্য শিকার হতে হয়েছিলেন, তার কিছুদিনের মধ্যেই তার নামে একটা কেস হয়ে গেল, এফআইআর হলো তার এগেনস্টে। শুনলাম তার সিইউডি পর্যন্ত তুলে নিয়েছিল, একটা কোশ্চেন করেছিল, একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য, তার ভাষায় 500-র পরিবর্তে 1000 টাকা দেওয়ার জন্য। সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করেছে, কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেননি। রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে এই সাচার কমিটি যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করব, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেবো, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে তোমাদের বিশাল ডেভেলপ হয়ে যাবে। আজকে প্রায় 12 থেকে 13.5 বছর সরকারটা চলছে, সংখ্যালঘু সমাজ কি উপকৃত হচ্ছে? না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে পেয়েছে, না কর্মসংস্থান ঠিকঠাক হয়েছে। সরকারি চাকরিতে 4% ছিল, এখন 1% নেমেছে। সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে। তবে একটার সাথে বলবো, শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এই ধরনের ব্যাপার না, সংখ্যাগুরু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে এই সরকারের নামে। দেখুন, মানরেগা প্রকল্প আজকের নয়, 2-2.5 বছর ধরে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা 20 লক্ষের অধিক কাজ করেছে, 100 দিনের কাজের আইনে কাজের 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে, সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করে গেছে কেন্দ্রের বিজেপি সরকার। এখন ভোট আসছে, একটু তৎপরতা দেখাচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি, তারা ফাঁকা জায়গায় ঘুরছেন। আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না, যাদের দেওয়া উচিত কাজের 100 দিনের কাজের আইনে 15 দিনের মধ্যে, তাদের টাকাটা এখনো বুঝিয়ে দিচ্ছে না। তবে হ্যাঁ, তৎপরতা দেখাচ্ছে, আমরা চাই আরো তৎপর হোক। যাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড, তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে তো বুঝতে পারবো যে না, ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে। কিন্তু এই যে 2022 সালে টেটের যে পরীক্ষা হয়েছিল তার কোনো ইন্টারভিউ এখনো পর্যন্ত হয়। হ্যাঁ, এই মর্মে আমি আজকে বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, মেনশন করবেন যে একে তো প্রাথমিক টেটের ক্ষেত্রে 2017 সালে লাস্ট টেট হয়েছিল, তারপরে হলো 2022, এই মধ্যখানে এতটা বছর নষ্ট করেছে অপদার্থ রাজ্য সরকার। তারপরেও 2022-এর টেটে যারা পাস করলো, উত্তীর্ণ হলো, তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ ডাকা হচ্ছে না। আমরা চাই, আজকে মেনশন করেছি যে 2022-এ যারা টেটে উত্তীর্ণ হয়েছে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের ইন্টারভিউ নেওয়ার পরে মেধার ভিত্তিতে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারণ প্রাথমিক বোর্ডের যে সভাপতি আছেন তিনি বলছেন অনুমোদন পেলে 50,000 নিয়োগের মতো ক্যাপাসিটি আছে, নিয়োগ করতে প্রস্তুত আছে। তাহলে শিক্ষা ব্যবস্থা একটি যে 50,000 ভ্যাকান্সি, 50,000-এর যে অধিক ভ্যাকান্সি আছে, শিক্ষকের অভাবে তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আর শিক্ষক না থাকার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে। সেই জন্য আজকে বিধানসভায় মেনশন করেছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে 2022-এর যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে মেধার ভিত্তিতে। মানে শুভেন্দু অধিকারীর জন্যই নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়। তৃণমূলকে একটা আগে উত্তর দেওয়া দরকার যে কারণে তল্লাশিটা করছেন কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থা, এটা লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল ওয়েতে যদি করে তাহলে আমরাও
কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে? যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে? দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে। এবার হ্যাঁ, অবশ্যই শাসকে আছে শুভেন্দু বাবুরা, ওই জন্য একটু সেই ফ্যাসিলিটি নিয়ে বলছে। ঠিক যে ধরনের রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লারা, সেই ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো, 6 ঘন্টা টাইম দিলে দেখে নেবো, পুলিশ সরে গেলে দেখে নেবো, এই ধরনের যেভাবে শওকত মোল্লার আশপাশে যারা নেতারা ঘোরে তারা যেমন বলে, শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো সেই রকমই বলতে চাইছে। তবে একটা কথা বলবো, রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় কি ইডি কি সিবিআই কি সিআইডি, এটা আমরা চাইবো। দেখুন ব্যাপারটা আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরসন হোক, যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পায়। কারণ ইতিপূর্বে সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে, সাকসেস রেট কি আছে, সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সিবিআই হয়তো অলরেডি তারা তদন্ত করছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে, এসএলএসটি থেকে শুরু করে বিভিন্নতে, তাদের কতটা সাকসেস হচ্ছে, বছরকে বার বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না। আমরা চাই যারা দুর্নীতি করেছে তাদের সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে দিয়ে কোনো কমিশন গঠন করতে পারে, সিটের মাধ্যমে হতে পারে, সিআইডি হতে পারে, সিবিআই হতে পারে, ইডির মাধ্যমে তদন্ত। আমরা চাই এটাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ। আর এরই মধ্যে আজকে কার্যত কাউকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে সকালে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গেলেন। দেখুন, এক দেশ এক ভোট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বিজেপি সরকার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যকে আমাদের কোনোভাবেই প্রমোট করতে দেওয়া যায় না। আজকে এক দেশ এক ভোট বলবে, কালকে এক দেশ এক বলবে, আর যে ইউনিয়ন অফ স্টেটস এই সংজ্ঞাটাকে হয়তো রাখতে চাইবে না বিজেপি সরকার আগামী দিনে, এদিকে এগিয়ে যেতে চাইছে, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।